হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু টেক টক। আজকে আমরা তোমাদের সামনে নিয়ে চলে এসেছি মাইক্রোসফট এক্সেল এর ক্লাসরুম 2 এবং আজকে আমরা শিখব হাউ টু এন্টার অ্যান্ড এডিট টেক্সট অ্যান্ড ফর্মুলাজ ইন এক্সেল। তো আজকের টপিকগুলি হচ্ছে এন্টারিং টেক্সট টু ক্রিয়েট স্প্রেডশিট টাইটেলস, ওয়ার্কিং উইথ নিউমেরিক ডেটা ইন এক্সেল, এন্টারিং ডেট ভ্যালুজ ইন এক্সেল, ওয়ার্কিং উইথ সেল রেফারেন্সেস, creating basic formulas in Excel, relative versus absolute cell references in formulas, and understanding the order of operation. তো আর দেরি না করে লেটস গেট স্টার্টেড। এবার আমরা তাহলে দেখে নিই যে মাইক্রোসফট এক্সেল এর শিটে কি করে টেক্সট এন্টার করতে। তো আমি আমার মাই এক্সেল 1 ওয়ার্কবুকটি ওপেন করে নিয়েছি, যেটা আমরা আগের ক্লাসরুমে তৈরি করেছিলাম। তো এবার মাই এক্সেল 1 এ সাপোজ আমি আমার মান্থলি বাজেট প্ল্যান মেনটেন করি। তো তার জন্য এই A1 যেই সেলটি দেখতে পাচ্ছ, এখানে আমি রাইট ডাউন করছি মান্থলি বাজেট প্ল্যান। হলো। এইবার তোমাদের এটা মনে হতে পারে যে মান্থলি বাজেট প্ল্যানটা তো আমি A1 সেলে লিখলাম, কিন্তু এটা তো বি এবং সি এর ওপরেও চলে এসেছে। কিন্তু এইটা আসলে কেসটা সেরকম নয়। এই মান্থলি বাজেট প্ল্যানটি A1 সেলেই রয়েছে, সেটা কি করে প্রুফ হবে? আমি যদি A1 সেলে ক্লিক করি তাহলে ফর্মুলা বারে দেখো মান্থলি বাজেট প্ল্যান লেখাটি কিন্তু চলে আসছে, এবং বি তে যদি ক্লিক করো তাহলে দেখো এটা ব্ল্যাঙ্ক রয়েছে, এবং সি তেও ক্লিক করলে ব্ল্যাঙ্ক রয়েছে। A1 এ শুধুমাত্র মান্থলি বাজেট প্ল্যানটি রয়েছে, তার মানে এই লেখাটি মান্থলি A1 সেলেই রয়েছে। এবং এটাকে কি করে প্রেজেন্টেবল আরো করতে হয় সেটা আমি তোমাদের পরে এডিট করানো যখন শেখাবো তখন আমি বলবো। এবার ধরো মান্থলি বাজেট প্ল্যানের আন্ডারে আমি আহ, আমার বিলস মেনটেন করব। তো বিলস এর মধ্যে কি কি আসবে, ধরো রেন্ট, ফোন, গ্যাস, আর কার, এইভাবে ধরো চারটি রেন্ট, ফোন, গ্যাস, কার, এই চারটি বিলস এর আন্ডারে এলো। এবার তোমরা দেখতে পারলে যে আমি এইটা একটা মানে A4 এর পর A5, A6, A7, A8 এ আসলাম, একটার পর একটা সেলের উপর নিচে। তো সেইটা কেমন করে আমি আসলাম, সেটা হচ্ছে এন্টার প্রেস করে করে। অর্থাৎ আমি যদি এই সেলে থাকি, নেক্সট সেলে তার নিচের সেলটিতে যাওয়ার জন্য আমি এন্টার প্রেস করব, আবার এন্টার প্রেস করব। আর যদি আমাকে রাইট রাইট সেলে যেতে হয়, যেমন এইখানে ধরো বিলস আছে, এবার আমি তিনটে মাসের বিলস মেনটেন করতে চাই, তাহলে পরে আমি এখানে লিখবো জ্যান। এবার আমি রাইট সেলটাতে যাওয়ার জন্য আমি ক্লিক করব ট্যাব, ফেব, আবার ট্যাব, মার্চ। এবার এইখানে আমি একটা আরেকটা হেডিং দিয়ে দিই টোটাল, আর এখানেও আরেকটা দিই টোটাল। তো এইভাবে আমি আমার একটা মান্থলি বাজেট প্ল্যান করব। এবার এইটা তো তোমরা দেখলে আমি টেক্সট এন্টার করলাম। সো কিভাবে এই টেবিলটির মধ্যে, চার্টটির মধ্যে কিভাবে ডেটা এন্ট্রি করতে হয় সেটাও আমি তোমাদের পরের টপিকে শেখাবো। ততক্ষণ তোমরা এইভাবে নিজেদের ইচ্ছে মতো আমি যেটা শিখিয়েছি সেইরকমই একটা বাজেট প্ল্যান প্র্যাকটিস করতে পারো, অথবা নিজেদের ইচ্ছে মতো তোমাদের কোনো একটি ডকুমেন্ট প্রিপেয়ার করা, তাতে টেক্সট করে এন্টার করতে হয়, সেটা প্র্যাকটিস করে নিতে পারো। তো এতক্ষণ তো আমরা মান্থলি বাজেট প্ল্যান ডকুমেন্টটিতে কি এন্টার করলাম, টেক্সট এন্টার। টেক্সট এন্টার করাটির অর্থ হচ্ছে আমরা অ্যালফাবেট এন্টার করেছি, সমস্ত রকম টেক্সট টেক্সট ক্যারেক্টার এন্টার করেছি। তো এইবার আমরা ডেটা এন্ট্রি করব বিলস এবং মান্থ। মান্থ এবং বিলস এর আন্ডারে আমরা ডেটা এন্ট্রি করব। তো সেই ডেটাগুলি কেমন ক্যারেক্টার হবে, নিউমেরিক ক্যারেক্টার হবে, মানে ডিজিটস হবে সেগুলো। তো সেই ডিজিটস গুলো তোমাদের প্রথমে এন্টার করে দেখাচ্ছি, যেমন এখানে রেন্ট 1500, এন্টার, ফোন 900, এন্টার, গ্যাস 600, এন্টার, কার 300, এন্টার।
এইভাবে তোমরা দেখো আমি জ্যান মান্থের আন্ডারে বিভিন্ন রকম যে বিলস গুলো আমি এন্ট্রি করেছিলাম, আমি কিন্তু নিউমেরিক ক্যারেক্টার্স এন্ট্রি করে নিই। এবার এই পাশে দেখতে পাচ্ছ আমার সমস্ত টেক্সট ক্যারেক্টার গুলি এন্টার্ড রয়েছে, এবং এই পাশে তোমরা দেখতে পাচ্ছ সমস্ত রকম নিউমেরিক ক্যারেক্টার গুলি এন্টার্ড রয়েছে। এবার তোমরা এই দুটির মধ্যে একটা খুব ছোট্ট একটা ডিফারেন্স খেয়াল করতে পারছো কি? আহ, তোমরা ওভারলুকও করতে পারো, কারণ ডিফারেন্সটা খুবই ছোট্ট। যদি ভালো করে খেয়াল করো, তাহলে দেখবে আহ, এই টেক্সচুয়াল ক্যারেক্টার গুলো যেগুলি লেখা রয়েছে, সেগুলির অ্যালাইনমেন্ট হচ্ছে লেফট অ্যালাইনমেন্ট, এবং যেই নিউমেরিক ক্যারেক্টার্স গুলি লেখা রয়েছে সেগুলির অ্যালাইনমেন্ট হচ্ছে রাইট অ্যালাইনমেন্ট। এটা কিন্তু একটি ডিফল্ট ফিচার যেটা মাইক্রোসফট এক্সেল দিচ্ছে তোমার ডকুমেন্টে, যে নিউমেরিক ক্যারেক্টার্স গুলিকে রাইটলি অ্যালাইন্ড করে লেখা হয় সবসময়, এবং টেক্সটগুলি লেফট অ্যালাইন করে লেখা আসে। তো এটার কারণ হচ্ছে জাস্ট তোমার যে ডকুমেন্টটা, যেই তুমি ডেটা চার্টটা যেটা তুমি বানাচ্ছ, সেটা যাতে ক্লিনলি ভিজিবল হয়, অর্থাৎ সেটা যাতে দেখতে পরিষ্কার এবং ক্লিন যাতে দেখতে হয়। এবার তুমি মনে করো এইখানে যদি আমার ডেসিমেলে যদি আমি আমার রেন্ট থাকতো, অর্থাৎ 1500.15, এইখানেও যদি আমার ডেসিমেলে থাকতো 900.9, এবং এইটাতেও যদি আমার ডেসিমেলে থাকতো 600.675, এইভাবে। এবার তোমরা দেখতে পাচ্ছ, আর এটাতে ধরো উইদাউট কোনো ডেসিমেল। এবার তোমরা দেখতে পাচ্ছ এইখানে যেই সেলে রাইট সাইডটি, নিউমেরিক ক্যারেক্টারের রাইট সাইডটি একদম সমান রয়েছে। কিন্তু যদি এটা যদি লেফট অ্যালাইন থাকতো, তাহলে কিন্তু যেহেতু এখানে 2 ডেসিমেল, এখানে 1 ডেসিমেল, এবং এখানে 3 ডেসিমেল, এবং এটাতে উইদাউট এনি ডেসিমেল রয়েছে, সো রাইট সাইডটি দেখতে কিন্তু একদমই একটা মানে অপরিষ্কার একটা জিনিস দেখাতো, একটা ওয়েভের মতো ক্রিয়েট হতো, যেমন এখানে হয়েছে। এবার পুরো তুমি মনে করো এখানে তো একটা ছোট্ট এটা উম, একটা ছোট্ট টেবিল ক্রিয়েট করা হয়েছে। এবার পুরো এত বড় এরিয়া জুড়ে একটি যদি তোমার কোনো চার্ট থাকে, কোনো ডেটা যদি তুমি এন্ট্রি করে থাকো, আর সেখানে প্রত্যেকটা কলামে বা প্রত্যেকটা রো এর আন্ডারে যদি এরকম এত মানে ওয়েভি ডেটা এন্ট্রি থাকে, তাহলে পরে তো সেটা একদমই ক্লিনলি ভিজিবল হবে না, সেটা দেখতে একদমই ভালো লাগবে না। তো এই জন্য মাইক্রোসফট এক্সেল কি করেছে, এই ফিচারটা দিয়েছে যে এর রাইট সাইডটি কিন্তু একদমই ক্লিন থাকবে, এই জন্য এটাকে রাইট অ্যালাইন্ড করে নিউমেরিক ডেটাগুলি এন্ট্রি হয় ডিফল্ট ভাবে, এবং আহ, যে কোনো টেক্সটের ক্ষেত্রে সেটা লেফট অ্যালাইনমেন্ট করে এন্ট্রি হয় ডিফল্ট ভাবে। এবার আমি আমার এই বাজেট প্ল্যানের মধ্যে ফেব এবং মার্চের আন্ডারেও ডেটা এন্ট্রি করে নিয়েছি। এইবার তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস শেখাবো, সেটা হচ্ছে ডেট ফরম্যাট শেখাবো। ডেট ফরম্যাট অর্থ এখানে যেমন তোমরা দেখছো আমি জ্যান ফেব মার এইভাবে লিখেছি, জানুয়ারি ফেব্রুয়ারি মার্চকে। তো আমি এখানে লিখতে চাই জ্যান 2016। এবার আমি জ্যান 2016, ফেব 2016, মার্চ 2016 এভাবে কিন্তু লিখি। এবার এন্টার করে দিচ্ছি। এটা দেখো, তোমরা খেয়াল করতে পারছো কি এটা কি ডিফারেন্স হয়ে গেল? এবার যখনই আমি জ্যান 2016 লিখলাম, এটা কিন্তু রাইট অ্যালাইন্ড হয়ে গেল, আগে লেফট অ্যালাইন্ড ছিল, যেমন দেখো ফেব এবং মার্চ, এবার এটা রাইট অ্যালাইন্ড হয়ে গেল। তার অর্থ হচ্ছে মাইক্রোসফট এক্সেল কিন্তু ডেট ফরম্যাটকে নিউমেরিক টেক্সট হিসেবে কনসিডার করছে, অর্থাৎ এটাকে ডিজিটস কে যেভাবে নিউমেরিক হিসেবে কনসিডার করে, সেরকম এই ডেটকেও কিন্তু নিউমেরিক্যাল ক্যারেক্টার হিসেবে কনসিডার করছে মাইক্রোসফট এক্স। তো এইবার এইখানে যখন আমি আবার সেলটিতে ক্লিক করছি, তোমরা ফর্মুলা বারে দেখতে পাচ্ছ এখানে 1/1/2016, অর্থাৎ এটি একটি ডেট ফরম্যাটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ফেবেও আমি তাই করি, ফেবেও 2016, এবং মার্চেও আমি তাই করব। হুম, দেখতে পাচ্ছ তিনটি জ্যান ফেব মার্চ, তিনটি
ডেট ফরম্যাটে কিন্তু কনভার্ট হয়ে গেছে। ডেট ফরম্যাট অর্থাৎ নিউমেরিক ক্যারেক্টারে কিন্তু কনসিডার করছে মাইক্রোসফট। এবার তোমরা এখানে দেখতে পাচ্ছ এখানে কিন্তু jan-16 feb-16 এইভাবে লেখাগুলি এসেছে, কিন্তু আমি তো টাইপ করেছিলাম jan-2016। তো আমি যদি jan-2016 দেখতে চাই, তো আমি কি করব সেটা তোমাদের দেখাচ্ছি। এই তিনটে সেলকে আমি লেফট ক্লিক করে ড্র্যাগ করে সিলেক্ট করে নিলাম। এইবার এখানে হোমের আন্ডারে নাম্বার সেকশনে এখানে দেখো একটি ছোট্ট ড্রপ ডাউন রয়েছে। সেই ড্রপ ডাউনে আমি যদি যাই এবং এখানে দেখো মোর নাম্বার ফরম্যাট আছে। এবার মোর নাম্বার ফরম্যাটসে তোমরা দেখো এখানে ট্রিপল এম অর্থাৎ তোমার মান্থের 3টি লেটার এবং ডাবল ওয়াই অর্থাৎ তোমার ইয়ারের 2টি ডিজিট রয়েছে। কিন্তু আমার তো ইয়ারের 4টে ডিজিট চাই। তো এইখানে আমি টাইপে গিয়ে আরো দুটো ওয়াই সিলেক্ট করে দিলাম এবং এইখানে স্যাম্পলের আন্ডারে দেখো একটি প্রিভিউ রয়েছে তো যে কেমন হবে তোমার এটা সিলেক্ট করার পরে। এটা কিন্তু একদম আমার মন মতো jan-2016ই রয়েছে। এবার এখানে আমি ওকে করে দিচ্ছি। এবার এইখানে দেখো jan 2016, ফেব 2016, মার্চ 2016 এইভাবে কিন্তু চলে এসেছে। এবার তোমাদের বলি সেল রেফারেন্স। সেল রেফারেন্স কি সেটার অনেকটা আইডিয়া আমি ক্লাসরুম ওয়ানে তোমাদের দিয়েছি। যেমন কোনো একটি রো রো এবং কলাম গুলি যেইভাবে ক্রিস ক্রস করে যেই সেল তৈরি করছে, সেই সেলটির লোকেশন বা অ্যাড্রেস কি সেইটা আমরা বার করতে শিখেছিলাম ক্লাসরুম ওয়ানে। যেমন এখন আমি যেই সেলটিকে সিলেক্ট করে রয়েছি সেটার অ্যাড্রেস হচ্ছে C3। তো এইভাবে আমরা বার করতে শিখেছিলাম। তো এইবার তোমরা দেখতে পাচ্ছ এখানে ভ্যালুগুলি যে ইনসার্ট করা রয়েছে, সেই ভ্যালুগুলি যেই সেলে রয়েছে সেগুলোরও আমরা লোকেশন বার করতে পারবো আশা করি। যেমন 1500 এর লোকেশন হচ্ছে B5। তো এই B5 হলো এই 1500 লেখা সেলটির সেল রেফারেন্স। তো এইটা তোমরা এইভাবে ক্যালকুলেট করেও বার করতে পারো। আর আরেকটি ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এই ফর্মুলা বারের পাশে দেখতে পাচ্ছ একটি বক্স করা রয়েছে যেটা কিনা তোমার কারেন্টলি অ্যাক্টিভ সেলটির লোকেশন দেখায়, অর্থাৎ তুমি কোন সেলটিকে সিলেক্ট করে রয়েছো সেই সেলটির লোকেশন এই বক্সটিতে দেখা যায়। যেমন এখন আমি 1500 কে সিলেক্ট করে রয়েছি, তো এই সেলটির লোকেশন হচ্ছে B5 এবং এই B5 কিন্তু এখানে দেখাচ্ছে। তো এই সেল রেফারেন্স গুলোর আমার প্রয়োজন হবে খুব বেশি করে যখন আমরা ফর্মুলাস, ফাংশনস বা কোনো ক্যালকুলেশন করব এই ফর্মুলা বারের। তখন আমাকে কিন্তু এই ফর্মুলা বারে 1500 বা 900 বা 600 এইভাবে ডেটা দিয়ে আমাকে ক্যালকুলেশন করতে হয় না। তখন আমাকে এই 1500 বা 900 এই ভ্যালুগুলি কোন সেলে রয়েছে সেই সেলের সেল রেফারেন্স অর্থাৎ সেই সেলের অ্যাড্রেস বা লোকেশন মেনশন করে তার উপরে ক্যালকুলেশন করতে হয়। তো সেল রেফারেন্স বার করা বা তোমার সেলের লোকেশন বার করা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, নিজেরা প্র্যাকটিস করবে। এবং এই ইজিয়েস্ট ওয়ে হচ্ছে এইখানেও কিন্তু দেখাচ্ছে, এইটা দেখে নিয়েও তোমরা তোমাদের সেলগুলির অ্যাক্টিভ সেলের রেফারেন্স বার করতে। এবার আমরা তাহলে শিখে নিই কি করে তোমার নিউমেরিক ক্যারেক্টার্স গুলির ওপরে ক্যালকুলেশন করতে হয় বা ফর্মুলাজ অ্যাপ্লাই করতে হয়। যেমন তোমাকে বললাম আমি এর আগের লেকচারটিতে যে কোনো ফর্মুলা বা ক্যালকুলেশন করার আগে আমরা সেল রেফারেন্সের ইউজ, সেলের মধ্যে যে ভ্যালু রয়েছে সেই ভ্যালুগুলির ইউজ করব না। তো একবার তোমাকে প্রথমে দেখিয়ে দিই যে যদি আমি ভ্যালুগুলি ইউজ করে যদি কোনো ক্যালকুলেশন করি বা আমার ফর্মুলার ওপরে কাজ করি, তাহলে তার ডিসঅ্যাডভান্টেজটি কি সেটা আগে দেখিয়ে দিই। এইখানে যে কোনো ফর্মুলা লেখার আগে বা ক্যালকুলেশন করার আগে একটা জিনিস মাথায় রাখতে হবে, যে কোনো ফর্মুলা কিন্তু স্টার্ট হয় ইকুয়াল সাইন। এইখানে আমি আমার জানুয়ারি 2016 এর যেই বিলগুলি রয়েছে সেগুলোর একটা টোটাল চাই। তো তার জন্য আমি করলাম একটি ফর্মুলা তৈরি। সেই ফর্মুলা তৈরি করার আগে আমাকে কি দিতে হবে, ইকুয়াল সাইন দিতে হবে। এইবার আমি যদি 1500 প্লাস 900 প্লাস 600 প্লাস 300 এন্টার, এই আমি এন্টার করে দিলাম। আমার কিন্তু টোটাল বেরিয়ে গেল 3300। তো আমি এখানে কিন্তু আমার সেল রেফারেন্স ইউজ করিনি, সেল রেফারেন্সের বদলে সেলের ভেতরে যে ভ্যালুগুলি রয়েছে সেগুলো ইউজ। তো আমার অ্যাডিশন হতে কিন্তু কোনো সমস্যা হলো না।
কিন্তু আমার সমস্যাটি কখন হবে? যদি আমি আমার একটি ভ্যালু চেঞ্জ করি, অর্থাৎ এইখানে যদি আমি 1200 করে দিই, তাহলেও কিন্তু দেখো আমার টোটাল 3300-ই রয়ে গেল। আমার কিন্তু এটা কমে যাওয়া উচিত ছিল। 200, আমি কিন্তু 1200 করে দিয়েছিলাম 1500টাকে। তো সেটাও কিন্তু টোটালটাও সেভাবে কমে যাওয়া উচিত ছিল, কিন্তু সেটা তো হলো না। তো এই প্রবলেমটাকে রিজলভ করার জন্যই কিন্তু আমরা সেল রেফারেন্স ইউজ করে আমরা আমাদের ফর্মুলা বা ক্যালকুলেশন করি। এটা কি করে করব সেটা দেখাচ্ছি। ইকুয়াল চিহ্ন দিয়ে দিলাম। এইবার আমরা কি করব, এখানে একটি করে সেল সিলেক্ট করব। এই সেলটি দেখো আমি সিলেক্ট করলাম, এখানে কারেন্ট সেলটির পজিশন হচ্ছে B5, এইখানেও দেখো B5 চলে আসলো। এবার প্লাস, এবার আমি এই সেলটি সিলেক্ট করলাম, এখানে B6 চলে আসলো। এবার আমি প্লাস, এই সেলটি সিলেক্ট করলাম, B7 চলে আসলো, আবার প্লাস, এই সেলটি সিলেক্ট করলাম, চলে আসলো B8। এগুলো B5, B6, B7, B8 হচ্ছে আমার সেল রেফারেন্স। এবার আমি এন্টার করলাম, এখানে 3000 চলে আসে। এইবার আমার তো 1200-ই রয়েছে, এবার আমি এটাকে চেঞ্জ করব। চেঞ্জ করে কত করব? আমার রেন্ট হচ্ছে 1500। তো যেই আমি 1500 করে এন্টার করলাম, দেখতে পাচ্ছ টোটালটি কিন্তু অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে 3300 হয়ে গেল। কোনো রকম ম্যানুয়াল এফর্ট কিন্তু লাগলো না চেঞ্জ। তো ক্যালকুলেশনের কোনো প্রবলেম হলো না। তো বুঝতেই পারছো যখন অনেক বড় কোনো ডেটা এন্ট্রির শিট থাকে, অনেক অনেক কিছু ক্যালকুলেশন করা থাকে কোনো একটি শিটে, তখন যদি আমরা এই সেল রেফারেন্স ইউজ করে কোনো ফর্মুলা বা ক্যালকুলেশন করি, তাহলে কিন্তু আহ, যদি তার ডেটার মধ্যে কোনো আপডেট বা চেঞ্জ হয়, তাহলে কিন্তু তার টোটাল ভ্যালু বা তার ক্যালকুলেশনে কোনো তফাৎ হবে না। সে কিন্তু অটোমেটিক্যালি মাইক্রোসফট এক্সেল কিন্তু সেই ক্যালকুলেশনটিকে কারেক্ট করে দেবে। এবং এই যে ফর্মুলা দেখতে পাচ্ছ, এই ফর্মুলা কিন্তু এক্সেলে সিম্পলেস্ট ফর্মুলা থেকে শুরু করে যে কোনো অ্যাডভান্সড ফর্মুলার ওপরে এক্সেল কিন্তু কাজ করতে সক্ষম। এইবার আমরা শিখব হচ্ছে সেল রেফারেন্সের দুটি টাইপ, সেটা হচ্ছে রিলেটিভ সেল রেফারেন্স এবং অ্যাবসলিউট সেল রেফারেন্স। সো রিলেটিভ সেল রেফারেন্স অনেকটাই আমরা জেনে গেছি, এতক্ষণ ধরে আমরা যেভাবে সেল রেফারেন্স ইউজ করছিলাম সেগুলোকে রিলেটিভ সেল রেফারেন্স বলা হয়। তার একটা কারণ অবশ্যই আছে, সেটা হচ্ছে তোমাদের প্রথমে একটা এক্সাম্পল দেখিয়ে দিই। এখানে আমি যদি আমার রেন্টের জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চের টোটাল বার করতে চাই, তো আমি কি করে বার করব? এখানে ইকুয়াল দিয়ে সেলগুলি সিলেক্ট করে নেব, প্লাস আবার এই সেলটি সিলেক্ট করব, প্লাস আবার এই সেলটি সিলেক্ট করব এবং এন্টার। সো এখানে তোমরা দেখতে পাচ্ছ টোটাল কিন্তু চলে এসেছে 4500। এবং এইখানে যদি আমরা ডাবল ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পারবে ফর্মুলাটি আবার দেখা যাচ্ছে B5 প্লাস C5 প্লাস D5। এবার এই এই ফর্মুলাটিকে যদি আমি আবার ইউজ করতে চাই আমার নেক্সট সেলগুলিতে, অর্থাৎ ফোন, গ্যাস এবং কারেরও যদি আমি জ্যান, ফেব এবং মার্চের টোটাল বার করতে চাই, তাহলে আমাকে আবার ইকুয়াল চিহ্ন দিয়ে আবার আমাকে ফর্মুলা টাইপ করতে হবে না। তার জন্য আমি ইউজ করতে পারবো এই ফর্মুলাটিকেই কন্ট্রোল সি করে, বা এইখানে দেখতে পাচ্ছ এখানে একটি দুটি শীটের চিহ্ন রয়েছে যেটা কপির জন্য ইউজ হয়, সেটা প্রেস করতে পারো। অথবা এই সেলে কার্সার নিয়ে গিয়ে কন্ট্রোল সি করে এরপরে যদি তুমি নেক্সট সেলটিতে প্রেস করে দাও, তাহলে দেখো 2700, 900 প্লাস 900 প্লাস 900, 2700। আবার যদি করে দাও 1200, 600 প্লাস 200 প্লাস 400। এইভাবে কিন্তু তোমরা অ্যাডিশন গুলো করে নিতে পারো। এইটা কেন এইভাবে ইজিলি হয়ে যাচ্ছে তার কারণ হচ্ছে এখানে রিলেটিভ সেল রেফারেন্স ইউজ হয়েছে। সেটা কেমন করে বুঝতে পারলাম? এবার এইখানে যদি ডাবল ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ B5, C5, D5 রয়েছে। এইটাতে যদি ডাবল ক্লিক করো তাহলে দেখতে পাচ্ছ কলামগুলি সেমই রয়েছে বি, সি, ডি, কিন্তু রো নাম্বারগুলি B6, C6, D6 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আবার যদি আমি নেক্সটটাতে ক্লিক করি, দেখো দেখো B7, C7, D7 করে রো নাম্বারগুলি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সো তার অর্থ হচ্ছে তুমি এইখানে যখন প্রথমবার ফর্মুলাটি টাইপ করলে এবং তারপর যখন সেটাকে কন্ট্রোল সি করলে, সেই ফর্মুলাটি কপি তো হলোই,
কিন্তু তুমি যখন সেটাকে কন্ট্রোল ভি করে পেস্ট করছো, তখন ফর্মুলাটির যেই সেল রেফারেন্স গুলি, সেগুলি তোমার পজিশন, এই টোটালের পজিশন চেঞ্জ হওয়ার সাথে সাথে রিলেটিভলি তোমার ফর্মুলাতে যেই সেল রেফারেন্স গুলি ইউজ হয়েছে সেগুলোকেও কিন্তু চেঞ্জ করে দিচ্ছে। অর্থাৎ এখানে B5 ছিল, যখন টোটালের পজিশন চেঞ্জ হলো তখন তখন কিন্তু মিনিট, হ্যাঁ, তখন কিন্তু যখন টোটালের পজিশন চেঞ্জ হলো তখন কিন্তু অটোমেটিক্যালি বি, সি এবং ডি এর পজিশনও চেঞ্জ করে দিচ্ছে রিলেটেড টু ইয়োর টোটাল পজিশন। এই জন্য কিন্তু এই সেল রেফারেন্স গুলিকে বলা হয় রিলেটেড রিলেটিভ সেল রেফারেন্স। এইবার আমি তোমাদেরকে দেখাবো অ্যাবসলিউট সেল রেফারেন্স কি এবং কোথায় ইউজ করা হয়। অ্যাবসলিউট সেল রেফারেন্স ইউজ করা হয় যখন তোমার ফর্মুলাতে এমন কোনো সেল রেফারেন্স রয়েছে যেইটা তোমার সেলের পজিশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে সেই সেল রেফারেন্সটি ফিক্সড থাকবে। অর্থাৎ এখানে একটা এক্সাম্পল দিয়ে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখানে ধরো আমি একটি পার্সেন্ট কলম বানালাম। এবার আমি পার্সেন্টেজ বার করব আমার টোটাল মার্চ মাসের টোটাল যেটা রয়েছে সেটার মধ্যে আমার রেন্টের পার্সেন্টেজ কত, আমার ফোনের পার্সেন্টেজ কত, গ্যাসের পার্সেন্টেজ কত, সেইটা আমি বার করব। তো সেটা কি করে বার করব, এখানে পার্সেন্টেজ সিলেক্ট করলাম, ইকুয়াল দিলাম, ইকুয়াল দিয়ে এইবার আমি রেন্টের পার্সেন্টেজ বার করব। আমার টোটাল যত খরচা হয়েছে, যত বিল হয়েছে, তার মধ্যে আমার রেন্টের পার্সেন্টেজ কত সেটা বার করব। এখানে কি করলাম, সিলেক্ট করলাম D5 ডিভাইডেড এই সেলটি D9, এন্টার। এখানে দেখতে পাচ্ছ 42% মতো আমার রেন্ট রয়েছে। তো এইবার আমরা রিলেটিভ রিলেটিভ সেল রেফারেন্স যখন ইউজ করলাম তখন কি করলাম, এখানে কন্ট্রোল সি করে নিচ্ছি আগের মতোই, এবং এই তিনটে জায়গায় ড্র্যাগ করে যদি আমি কন্ট্রোল ভি করি, তাহলে দেখো এখানে কিন্তু এরর এসেছে। কি এরর এসেছে সেটাও তোমাদের রিড করা শিখিয়ে দিচ্ছি। এখানে দেখো কি লেখা আছে, div/0 এক্সক্লেমেশন, অর্থাৎ ডিভিশন বাই জিরো। ম্যাথমেটিক্যালি কিন্তু এটা আমরা জানি যে কোনো সংখ্যাকে শূন্য দিয়ে ভাগ করা যায় না। এখানে সেই এররটি এসেছে যে তোমার এখানে ডিভিডেন্ডকে জিরো দিয়ে ভাগ করার চেষ্টা করা হয়েছে, যার জন্য এই এররটি এসেছে। এবং এক্সক্লেমেশন অর্থাৎ এটা নট পসিবল, জিরো দিয়ে ভাগ করা যায় না। তো এবার এটাকে আমি, কেন এটা এসেছে তোমাকে দেখিয়ে দিচ্ছি। এই ফর্মুলাটার মধ্যে আমি যদি ডাবল ক্লিক করি, এখানে দেখো কি দেখাচ্ছে, D6, অর্থাৎ আগে এটা D5 ছিল, এবার D5 এর পরে D6 চলে এসেছে। খুব ভালো কথা, 900, আমি 900 ফোনের পার্সেন্টেজই বার করতে চাই। স্ল্যাশ D10, D10 কোনটা, এইটা। এখানে কি কোনো ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই, এর জন্য D10 জিরো গেছে। এই জন্য ডি মানে 900 ডিভাইডেড বাই জিরো, অর্থাৎ এরর এসছে। আবার নেক্সটটায় যাই, D7 ডিভাইডেড বাই D11, D11 আবার জিরো, এবং D7 এ 400, অর্থাৎ 400 ডিভাইডেড বাই জিরো। এখানে তাই জন্য আবার এরর আসছে, সেম কিন্তু এইখানেও। সো এইটা রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করা হচ্ছে বলে পার্সেন্টের পজিশন, পার্সেন্টের ফর্মুলার পজিশন যখন চেঞ্জ করা হচ্ছে, তার সাথে সাথে ফর্মুলার মধ্যে ইউজ করা প্রতিটি সেল রেফারেন্সেরও পজিশন চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এইখানে এই ক্ষেত্রে যেহেতু আমার টোটালটা, অর্থাৎ এই ডি কলামের যেই সেল রেফারেন্সটা, যেটা D9, D9, সেইটাকে আমার ফিক্সড রাখতে হবে। তো তার জন্য আমার রিলেটিভ সেল রেফারেন্স ইউজ করলে কিন্তু চলবে না। তার জন্য আমাকে ইউজ করতে হবে অ্যাবসলিউট সেল রেফারেন্স। কি করে ইউজ করতে হবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এটাকে প্রথমে ডিলিট করে দিচ্ছি, এটাকেও ডিলিট করে দিচ্ছি। এইবার এইখানে ফর্মুলাটাতে দেখতে পাচ্ছ D9 লেখা আছে। এটাকে অ্যাবসলিউট সেল রেফারেন্সে কনভার্ট করার জন্য ডি এর আগে একটা ডলার সাইন, $D, আর 9 এর আগে একটা ডলার সাইন দিয়ে দিলাম। অর্থাৎ এটা দেখতে $D, $9 এরম হওয়া উচিত। এবার D5/$D, এন্টার, 42% বেরিয়ে গেল। এইবার এইটাকে যখন আমি কপি করব এবং এই তিনটেতে যখন আমি কন্ট্রোল ভি করে পেস্ট করে দেব,
তোমরা দেখতে পাচ্ছ খুব ইজিলি কিন্তু প্রতিটা ফোন, গ্যাস এবং কারের পার্সেন্টেজ বেরিয়ে গেল উইদাউট এনি এরর। অর্থাৎ এইখানে আমার যদি ডাবল ক্লিক করে দেখি, D6 ডিভাইডেড বাই D9 রয়েছে, D7 ডিভাইডেড বাই D9 রয়েছে এবং D8 ডিভাইডেড বাই D9 রয়েছে। অর্থাৎ D9 সেল রেফারেন্সটি কিন্তু ফিক্সড রয়েছে, অর্থাৎ অ্যাবসোলিউট রয়েছে। এই সেল রেফারেন্সকে বলা হয় অ্যাবসোলিউট সেল রেফারেন্স। এইবার আমরা জানি অর্ডার অফ অপারেশনস কি। আমি 100% শিওর অনেকেই জানো, অলমোস্ট সবাই এইটা জানো, আমরা এটা ব্যাক ইন দ্য স্কুল শিখেছিলাম। অর্ডার অফ অপারেশন কথাটার অর্থ হচ্ছে যখন আমরা কোনো একটি ম্যাথমেটিক্যাল অপারেশন করি একটি মাল্টিপল সিরিজ অফ নাম্বারের ওপরে, অনেকগুলি নাম্বারের উপর প্লাস মাইনাস যোগ ভাগ গুণ বিয়োগ সবকিছু যদি থাকে, সো আমরা কি লেফট টু রাইট করা শুরু করি, তাই তো? এবং তার মধ্যে যদি কোথাও কোনো ফার্স্ট ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট বা থার্ড ব্র্যাকেট এরকম কিছু করা থাকে, তাহলেও কি আমরা লেফট টু রাইট করি? না, তাই তো করি না। তখন আমরা কি করি, আগে আমরা আমার ব্র্যাকেটের পার্টটি করে নিই, তারপরে আমরা গুণটা করি, তারপরে আমরা ভাগটা করি, তারপরে যোগ করি, তারপরে বিয়োগ করি। এইভাবে কিন্তু করি একটা মাল্টিপল সিরিজ অফ নাম্বারের মধ্যে যদি আমাদের কোনো ম্যাথমেটিক্যাল অপারেশন করতে হয়। তো এই যে অর্ডারটা, যে প্রথমে আমি ব্র্যাকেটের ভেতরে কাজ করব, তারপরে আমি এক্সপোনেনশিয়াল এর উপরে কাজ করব, তারপরে আমি মাল্টিপ্লাই এর উপরে কাজ করব, তারপরে ডিভাইড এর উপরে কাজ করব, এই অর্ডারটাকে বলা হচ্ছে অর্ডার অফ অপারেশন। সো এইটাকে মনে রাখার জন্য একটা খুব ইজি ট্রিক আছে, সেটা হচ্ছে মনে রাখবে, প্লিজ এক্সকিউজ মাই ডিয়ার অ্যান্ড স্যালি। এই সেন্টেন্সটাকে মনে রাখবে এবং এই সেন্টেন্সটার ফার্স্ট লেটারগুলি হচ্ছে PEMDAS, অর্থাৎ পেমড্যাস। হয় পেমড্যাস মনে রাখো, সেটা যদি মনে না থাকে তাহলে মনে রাখো প্লিজ এক্সকিউজ মাই ডিয়ার অ্যান্ড স্যালি। তার অর্থ হচ্ছে P ফর প্যারেনথেসিস, অর্থাৎ ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট। E ফর এক্সপোনেন্ট, অর্থাৎ 2 টু দি পাওয়ার 2, 3 টু দি পাওয়ার 5 এরকম যদি কোনো থাকে তাহলে তার জন্য এক্সপোনেন্ট। তারপর যদি এম অর্থাৎ মাল্টিপ্লাই, ডি অর্থাৎ ডিভাইড, এ অর্থাৎ অ্যাড এবং এস অর্থাৎ সাবট্রাক্ট অর্থাৎ বিয়োগ। এই অর্ডারটা যদি তোমরা মনে রাখো তাহলে তোমাদের কিন্তু কোনো বড় ম্যাথমেটিক্যাল অপারেশন করতে ইজি হবে। অর্থাৎ অনেক সময় আমরা করি না এইরকম, ইকুয়াল দিয়ে যে কোনো ফর্মুলা লিখবো, একদম মনে রাখতে হবে 2 মাল্টিপ্লাই 2 মাল্টিপ্লাই ব্র্যাকেটে 6 ডিভাইডেড বাই 2 ব্র্যাকেট ক্লোজ। এইটা তাহলে পরে আমাদের কিন্তু আগে প্যারেনথেসিস অর্থাৎ ব্র্যাকেটের ভেতরে যেই ম্যাথমেটিক্যাল অপারেশনটি রয়েছে সেইটা করতে হবে, 6 ডিভাইডেড বাই 2 3, তারপরে মাল্টিপ্লাই গুলি করতে হবে, এন্টার 12। এইভাবে আমরা একটা পার্টিকুলার অর্ডার মেনটেন করে কিন্তু আমাদের ম্যাথমেটিক্যাল প্রবলেমগুলি সলভ করি। সো এই অর্ডারটিকে বলা হয় অর্ডার অফ অপারেশন। সো এই অর্ডার অফ অপারেশন, এটা বলার কারণ হলো এটাই যে আমরা যেমন স্কুলে থাকাকালীন ম্যাথমেটিক্যাল প্রবলেম রিজলভ করার সময় এই অর্ডার অফ অপারেশনটি মেনটেন করতাম, মাইক্রোসফট এক্সেলও কিন্তু ঠিক সেইভাবেই যে কোনো বড় ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন করার সময় অর্ডার অফ অপারেশন মেনটেন করে। তো তোমাদের ক্যালকুলেশনে ভুল হওয়ার কোনো চান্স নেই, কোনো শঙ্কা নেই। মাইক্রোসফট এক্সেল ঠিক সেম ভাবেই যে কোনো ম্যাথমেটিক্যাল অপারেশনের কিন্তু টেক কেয়ার করে। সো বন্ধুরা, আশা করি তোমাদের আমাদের আজকের ক্লাসরুমটি ভালো লেগেছে। লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। কমেন্ট করে জানাও, কোথায় কোনো অসুবিধে হলে, কোনো ডাউট থাকলে সেটাও অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাও। এবং ক্লাসরুম 1ও ফলো করো এবং আগামী যেই ক্লাসরুমস গুলো আসতে চলেছে সেগুলো অবশ্যই ফলো করো। এবং মাইক্রোসফট ওয়ার্ডের যেই ক্লাসরুমটি অলরেডি আমাদের চ্যানেলে রয়েছে সেই টিউটোরিয়ালটিও দেখে নিও। আজকের মতো এখানেই টাটা, বাই বাই।